আমি আব্বাস, নওশাদ আর কাসেম এরা আমার পরিবারের ছেলে হিসেবে সমর্থন করতে হবে। ওদের মধ্যে আমার ব্লাড আছে, রক্ত আছে, কিন্তু পলিটিক্যালে আমি 1% ওদের ঘরে সমর্থন করি না। আমার কাসেম ভাইয়ের নামে এই সরকারি পঞ্চায়েতে খুব কঠিন ধারায় কেস দিয়েছে যে কাসেম ভাইজান কেন একটা সময় মমতা ব্যানার্জির চরম সমালোচক ছিল, তার দলের চরম বিরোধিতা করতে, সে আবার সেই মমতা ব্যানার্জির দলে যুক্ত হলেন। মমতা ব্যানার্জি ওর বোল বন্ধ করে দিয়েছে, ওর বোলটা বন্ধ করে দেওয়ার জন্যই ওকে একটা লজেন্স ধরিয়ে দিয়েছে। আমি জানি না আমার ভাই সেই কেসের ভয়ে গেছে না কি জন্যে গেছে, কেন ভাই তো নিজেই টিএমসিকে চোট সেটা অনেক কিছু বলেছে, ভাই জানে টিএমসি কত খারাপ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে তৃণমূল একটি মানে ভোটের আগে একটি কার্ড প্লে করছে, যেখানে আপনার এগেনস্ট হয়তো আপনার ভাইজানকে দাঁড় করানো হতে পারে। কিন্তু একটা ভাই যদি টিএমসির সিম্বলে দাঁড়ায়, টিএমসি আমার নজরে একটা দুর্নীতি, চোর, লুটেরা, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী। তো বাংলায় যদি কাসেম ভাইজান দাঁড়াও তৃণমূল থেকে, বা মমতা ব্যানার্জি দাঁড়াক, বা সরকার সাহেব দাঁড়াক, বা কাইজার সাহেব, বা আরাবুল সাহেব, বা যে কেউ দাঁড়াক না কেন, ভাঙড়ের মানুষ তাদেরকে হারাবে, খামচিহ্নকে বিধানসভায় পাঠাবে। ভাঙড় থেকে একজনই বিধায়ক যাবে। হিন্দু মুসলিম কোন দল কোন ভোট বেশি করে পাবে তা নিয়ে যখন একটা সার্ভে শুরু হয়েছে, তার মধ্যেই ফুরফুরাতে এসে এক আলাদা রকম চিত্র আমরা দেখতে পেলাম। সেখানে হিন্দু এবং মুসলিম ফুরফুরা শরীফের আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে সেখানে একসাথে তারা রয়েছে, ভালোভাবে জোট বেঁধে তারা রয়েছে। এবং ফুরফুরা শরীফের শুধুমাত্র যে সংখ্যালঘু তারা কি বলছে তাদের কথা নয়, বাকি হিন্দু যারা রয়েছেন তারা কি বলছেন সব কিছু তুলে ধরবো আজকের বাংলাহান ডিজিটালের পর্দায়। ফুরফুরা শরীফে সকাল থেকে সন্ধে গড়িয়ে এলো, কিন্তু রাজনৈতিক উত্তাপের জন্য বেশ উত্তপ্ত রয়েছে ফুরফুরা শরীফ। 26শে ভোট রয়েছে, ভোটের ফ্যাক্টরির জন্য একটি মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়, সেই মুখটি হলো তোহা সিদ্দিকী, যিনি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। তোহা সিদ্দিকী সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাহানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। 26শে ভোট, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, আপনার সাথে একটু দূরত্ব বজায় করে চললেন, আপনার থেকে বেশি কাসেম সিদ্দিকীকে কাছে টেনে নিলেন। রাজনৈতিক খেল ছিল নাকি আপনার থেকে কাসেমের বয়সটা অনেকটা কম বলে ছোট ছেলে হিসেবে তাকে বেশি একটু কাছে টেনে নিলেন বলে মনে করছেন? না, মমতা ব্যানার্জি ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবচেয়ে চাণক্য মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। এটা আপনি মনে করেন? 100% বহুত চাণক্য মুখ্যমন্ত্রী। দেখবেন রাস্তাঘাটে কিছু পাগলামি করে, ইট ছোড়ে, গালাগালি করে, ফের রাস্তা যাবে ইট ছুঁড়ে গালাগালি করে। হ্যাঁ, কিছু লোক করে কি ওই তাদের লোকের মাথা ফেটে না যায়, গালাগালি না করে কিছু লোক তাকে ধরে নেয়, রাস্তায় ওই চেন দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দেয়, আর তা না হলে পাগলাগাড়োতে ভরে দেয়। তো যার কথা বলছেন নামটা নিতে লজ্জা হচ্ছে আমার পরিবারেরই সন্তান, মানে ও খুব পাগলামো করছিল, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওর পাগলামোটা ছুটিয়ে দিয়েছে। ওকে ঠিক পাগলদের মতন নেই, ওকে হাতে পায়ে চেন বেঁধে দিয়ে একদম ওকে পুরো ঘর বন্দি করে রেখে দিয়েছে। মানে 2026-এ ভোট আসবে তো, পাগলা তো, আর ঘেউ ঘেউ করে আর বকবে, কি বলে কি করে, মানে লোক বিতিবিচ্ছ ব্যাপার। মানে কি বলি বলেন, ঘরের ব্যাপার সব। আপনাকে একটা কথা বলে যে প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, মমতা ব্যানার্জি ওর বোল বন্ধ করে দিয়েছে, ওর বোলটা বন্ধ করে দেওয়ার জন্যই ওকে একটা লজেন্স ধরিয়ে দিয়েছে। সেটা যথাযথ আপনি বুঝতে পারছেন? আমি না, বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ বুঝতে পারছে। মুখ বন্ধ করে দিচ্ছেন বলুন? অবশ্যই, পাগলা মতন বকছিল তো। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমি করি, আপনি এখন দেখেন ওকে গিয়ে মমতা ব্যানার্জি সম্পর্কে বলেন, ও একদম কত না তৃণমূল যারা করবে, ওরা মরে গেলে ওদের জানাজার নামাজ পড়া যাবে না, এই হেন তাহলে মানে ভুল বকেছে। অতএব সেই মানুষটাকে নিয়ে মমতা ব্যানার্জি নিয়েছেন, তিনি দিতে পারেন, তার দলের ব্যাপারটা মানে ভালো লেগেছে নিয়েছে। কিন্তু বাংলার মানুষ বলছে ওকে কি বলবো, প্যারালাইসিস করে দিল। আমি একটাই কথা বলি, এর আগেও যত মিডিয়া আমাকে ফোন করেছে, এর আগে যখন আমার পরিবারের অনেক ভাই চাচারা
টিএমসির পক্ষে কথা বলতো, তখন আমাকে যত মিডিয়া জিজ্ঞেস করেছে পরিবারের ব্যাপারে, আমি একটাই কথা বলেছি যে পরিবারের ব্যাপারে আমি চুপ থাকাটাকে পছন্দ করি। তা আমার যে ভাইয়ের নাম বললেন তার ব্যাপারেও চুপ থাকা পছন্দ করছি। তবে আমার কাসেম ভাইয়ের নামে এই সরকারি পঞ্চায়েতে খুব কঠিন কঠিন ধারায় কেস দিয়েছে। আমি জানি না আমার ভাই সেই কেসের ভয়ে গেছে না কী জন্যে গেছে, কেন ভাই তো নিজেই টিএমসিকে চোট টোট এটা সেটা অনেক কিছু বলেছে এবং ভাই জানে টিএমসি কত খারাপ। এছাড়া আমি আমার পরিবারের ব্যাপারে আমি দুঃখিত, কিছু বলতে রাজি নই। 26-এর ভোটের আগে এই যে কাসেম সিদ্দিকী আপনার একজন ভাইজান, তিনি তৃণমূলে যোগদান করেছেন, তারপরে কি কোথাও কি পরিবারের মধ্যে ফাটল ধরেছে? না, পারিবারিক সম্পর্কে ফাটল কেন ধরবে? ডেমোক্রেসি, গণতন্ত্র আমাদের পরিবারের মধ্যে যথেষ্ট আছে। কারো ভালো লেগেছে প্রকাশ্যে তৃণমূল করছে, কারো ভালো লেগেছে প্রকাশ্যে আইএসএফ করছে, কারো ভালো লেগেছে কেউ তৃণমূলের বিরোধিতা করে। এটা তো ডেমোক্রেসি, এতে কোনো সমস্যা নেই। পারিবারিক যে সম্পর্ক সেই সম্পর্ক জায়গায় আছে। রাজনৈতিকভাবে মতপার্থক্য যেটা আছে সেটা নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে চর্চা হবে, এতে কোনো সমস্যা নেই। দলে যোগদানের পর, তৃণমূলে যোগদানের পর আপনি বিধানসভার বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে দুর্নীতিগ্রস্ত একটা দলে যোগদান করেছে, অন্য দলে যোগদান করতে পারতো। তাহলে কি আপনি বিজেপিতে কিংবা বাং কিংবা কংগ্রেসে যোগদান করলে একটু বেশি খুশি হতেন? না, বিজেপিতে কোনো প্রশ্নই আসছে না। থাকছে আরও দল আছে। আমি এই কথা বলেছিলাম যে দলে আমার ভাইজান যোগদান করলেন সেটা আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। চাকরি চুরি করেছে, 26,000 চাকরি বাতিল হলো ওদের দুর্নীতির জন্য, এত ভবিষ্যৎ নষ্ট হলো। স্কুলে শিক্ষক নয়, হসপিটালে ডক্টর নয়, নার্স নাই, ঔষধ নয়। গতকাল কি পাবলিশড হয়েছে মুর্শিদাবাদ সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে অত্যাধুনিক মানের নাকি মেশিন আছে, যন্ত্র আছে, এক্সরে মেশিন আছে, কিন্তু সেই রিপোর্টটা পাবলিশ করবে, প্রিন্ট করবে, তার জন্য যে ওদের ফিল্মটা হয় সেই এক্সরে ফিল্ম পর্যন্ত নাই। তাহলে ভাবতে পেরেছেন এই হচ্ছে দুরবস্থা চলছে। আর দুর্নীতি মানে দলটা দুর্নীতিতে নিমজ্জিত। ওই জন্য বলেছিলাম যে অন্য দলে গেলে ভালো যেতে পারতেন, তাও দল চয়নের ক্ষেত্রে তার ধৈর্য ধরা উচিত ছিল, আরও সময় নিতে পারত, সে কথা বলেছিলাম। তবে বিজেপি যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, বা সেটাতে বলবো না। আপনি কি খুশি, মানে আপনি তো গুরুজন কাসেম সিদ্দিকীর, আপনি খুশি বাড়ির একটা ছেলে তৃণমূলের মতো একটা দল যে রাজ্যে শাসন করে আসছে 2011 পর থেকে, আপনি খুশি যে ঘরের ছেলেকে তৃণমূলে জায়গা দিয়েছে বলে? টিকিটও পাবে শোনা যাচ্ছে। এটা একটা জিনিস শোনেন, পার্টি করাটা নিজের ব্যক্তিগত ব্যাপার। ফুরফুরা দরবার শরীফে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির পরিবারে যদি কোনো সন্তান রাজনীতি করে, তার বিরুদ্ধে আমি শুধু নই, আমাদের ফুল পরিবারটা তার বিরুদ্ধে। কারণ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন যুগ সংস্কারক। তিনি রাজনীতি করেননি, তারা 5 আওলাদ রাজনীতি করেননি, তো অতএব আমাদের রাজনীতিতে কাজ নেই। কিন্তু কাসেম সিদ্দিকী বলছেন তিনি জনকল্যাণের জন্যই মানে রাজনৈতিক পথকে বেছে নিয়েছেন। সেটা তার ব্যাপার, ও কি কল্যাণ, ওর কল্যাণ বলে কি আছে আমি জানি না, ওর কল্যাণ বলে কি আছে জানি না। বড় তো করেছেন আপনারা, শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন বাড়ির ছেলেকে। দেখেন, মানে কোনো ছেলে পাগল হয়, কোনো ছেলে ভালো হয়, কোনো ছেলে ম্যাড হয়, তাদের মধ্যে একটা ধরে দিতে পারেন। তাহলে নওশাদ সিদ্দিকীকে কি বলবেন আপনি? এক কথা, আমি একটা কথা বলি, আমি আব্বাস, নওশাদ আর কাসেম এরা আমার পরিবারের ছেলে, পরিবারের ছেলে হিসেবে সমর্থন করতে হবে। ওদের মধ্যে আমার ব্লাড আছে, রক্ত আছে, কিন্তু পলিটিক্যালে আমি 1% ওদের ঘরে সমর্থন করি না, করব না। এবং আপনাকে আমি শিওর বলতে পারি, আমার পরিবারের মানে বয়স্ক থেকে আর বাচ্চা পর্যন্ত কেউ সমর্থন করে না। বাংলা হান্ট আমরা টেলিস্কোপ নিয়ে বেরিয়েছি একটা প্রশ্নের উত্তর খুঁজতে। অনেকে মনে করছেন ফুরফুরা শরীফের মধ্যে এই যে রাজনৈতিক রং ঢুকে গেছে, টিএমসি সবুজ রং, আপনারা রয়েছেন আইএসএফ, সেখানে কোথাও গিয়ে একটা পরিবারের মধ্যে চিরফাট মানে তৈরি হয়েছে। সত্যি কি সেই ফাটল তৈরি হয়েছে পরিবারের মধ্যে? যদি ধরতো তাহলে তো আমি কাসেমের বিরুদ্ধে অনেক কিছু বলতাম, যদি ধরতো আরও অনেক যারা আছে একে অপরকে অনেক কিছু বলতাম না। আমরা এতটুকু বুঝি, প্রত্যেকে বড় হয়েছে, তার পছন্দ, তার বিবেক আছে, সে বিবেক থেকে সে চলবে। তবে কেউ যদি খারাপটাকে পছন্দ করে
তার থেকে দূরে থাকা পছন্দ করি, তার সমালোচনা, তার নিন্দা করাকে আমরা পছন্দ করি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি সময় পাই না আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার। যখন সেটাও হয়তো কোনো রকমভাবে যাওয়া হয়, আসার পরেই আবার এত অতিথি আসে, সেই অতিথিদের আপ্যায়ন করতে করতেই ব্যস্ত হয়ে যায়। সবার কাছেই যাই, সবাই যার যেটা ভালোবাসার জায়গা আছে। তা আমি বললাম তো, আমি রাত্রিরে ঘরে ঢুকছি, হয়তো নওশাদ দাঁড়িয়ে আছে বাইরে, একটু দেখা হয়, কোথায় গেছলি রে, কী খবর, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যে রাস্তায় আছি ওই রাস্তায় থাকবি, মানুষকে ভালোবাসবি। আমি যাই, চলে গেলাম। না, ওর সাথে আমার দেখা হয় না। আমি বললাম তো, আমি যখন আমার বাড়িতে ঢুকি, সবার এখানে সেপারেট, এটা বিশাল বড় জায়গা। তা সেই জায়গায় আমি যখন আমার বাড়িতে ঢুকি, আমরা দু ভাই এক বাড়িতেই থাকি। তা সেই জায়গায় আমার বাড়ির সামনে যে উঠোন আছে বা আগিনা আছে, সেখানে যখন দেখা হয় তখন সেটাই বলি, ব্যাস এতটুকু। আগে আসতো তো, আগে দেখা হতো, আগে আসতো। যোগদান পরে থেকে মনে হচ্ছে সেও হয়তো ব্যস্ত হয়ে গেছে, কই দেখা সাক্ষাৎ হয়নি। তবে না, খারাপ লাগার কি আছে? এতটুকু বুঝি যে পার্টিটা ইসলামের ক্ষতি করছে, যে পার্টিটা মানুষের ক্ষতি করছে, যে পার্টিটা চুরি, চাকরি চুরি থেকে শুরু করে কিছু বাদ দেয়নি। আমার একটা ভালো ঘরের সন্তান সেই পার্টিতে গেছে, এটা দুঃখ লাগছে, কষ্ট লাগছে, এছাড়া অন্য কিছু না। তার পছন্দ, তার রুচি তার কাছে। তবে আমার ভাই তো একসময় টিএমসিকে চোর বলেছিল, নবান্ন কোম্পানিটা সেটা বলেছিল। তো সেই জায়গায় আমার ভাই গেলেন, এটা খারাপ লাগছে। এবারে কী জন্যে গেছে ও ডিটেলসটা উনি বলতে পারবেন, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারছি না। ধন্যবাদ, ভালো থাকেন। এই কাসেম ভাইজান, যিনি আপনার রয়েছেন ভাইজান, তিনি রাজনৈতিক দলে যোগদান করার পরে কি আপনার একটু চাপ সৃষ্টি হয়েছে? কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে তৃণমূল একটি মানে ভোটের আগে একটি কার্ড প্লে করছে, যেখানে আপনার এগেনস্টে হয়তো আপনার ভাইজানকে দাঁড় করানো হতে পারে। আপনাকে কি কোথাও লাইমলাইট থেকে সরিয়ে দেওয়া হবে? দেখুন, আমি লাইমলাইটে থাকতেই হবে এরকম রাজনীতি করতে আসিনি। মানুষকে পরিষেবা দেবো, মানুষের পাশে থাকতে হবে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে, যে গতানুগতিক যেটা চলছে এটা পরিবর্তন করতে হবে, এই জন্য এসেছি। সুতরাং আমরা সামনে রাজনৈতিকভাবে কে লড়াইয়ে থাকলো সেটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা হচ্ছে যে আমি যে লক্ষ্যে আছি, লক্ষ্যে অবিচল আছি না লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে, এটা হচ্ছে আমারকে বিশ্লেষণ করতে হবে নিজেকে, এবং নিজেকে এটাকে দাঁড় করাতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে আমি তো চাই ভাঙড়ে মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াক। ওই বলছেন আমার এগেনস্টে কাকে দাঁড় করাবে, আমি চাই মমতা ব্যানার্জি দলের সুপ্রিমো দাঁড়াক। কারণ আমি লড়াইটা কাসেম সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে নয়, লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর মমতা ব্যানার্জির নীতির বিরুদ্ধে। সুতরাং মমতা ব্যানার্জি সঙ্গে দাঁড়াক না। আর এই তৃণমূল দলে নেতার অভাব নেই, আজকে এ নেতা, কালকে ও নেতা, পরশুদিন ও নেতা। বিজেপি যে ছিল সে এখন তৃণমূলের বড় নেতা, এই হচ্ছে এদের। তাই আমার লড়াইটা একদম নির্দিষ্ট করে রাখা আছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে। আমি চাই তিনি দাঁড়ালে লড়াইটা আরও ভালো হবে। দেখুন, খুন তো খুনের পাশে থাকবে, এটা ভালো, কষ্ট লাগে না? কিন্তু আমার ভাই যে দলটাকে বেঁচেছে, সেই জায়গায় আমার কাছে মানে মানবতা, ইনসাফ, ইনসানিয়াতটাও তো দেখতে হয় অনেক সময়। অবশ্যই যখন মানবতার বিরুদ্ধে যখন কোনো কাজ হয়, আমার ভাই যদি মানবতা বিরোধীদের বিরুদ্ধে থাকে, তো মানবতাকে বাঁচাবার জন্যে মানুষের জীবন দিয়েই তো মানবতা বেঁচেছে। এই দেশ স্বাধীন হয়েছে বহুত মানুষের জীবনের বদৌলত। আজকে কেউ যদি এই দেশ ও দেশবাসীকে লোটে, তখন তার পক্ষে, তার বিরোধী করে তার ভাইয়ের পাশে দাঁড়াতে পারি না। কিন্তু তারপরও খুন তো একটা কথা বলে না। তা সেই জায়গাটাই তিনি কেন গেছে তিনি ভালো জানবে, তবে এটাকে আমি ভালো নজরে নিইনি। আপনি বললেন যে আপনার প্রতিপক্ষ হিসেবে কে দাঁড়াচ্ছেন সেটা আপনি দেখবেন না, আপনার সরাসরি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে যে ভাইয়ের সাথে আপনি ছোটোবেলা খেলাধুলো করে এসছেন, যে ভাইয়ের সাথে হয়তো একসাথে স্কুলে গিয়েছেন, সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন, সেই ভাই যদি আপনার বিপরীতে দাঁড়ায়, আপনাকে একাধিক ভাষায় কটাক্ষ করে, আক্রমণ করে আইএসএফকে, সেক্ষেত্রে উত্তর কি দেবেন না, নাকি ঠান্ডা মাথায় চুপ করে থাকবেন? দেখুন, আমি একসাথে আমরা স্কুল যাইনি, একসাথে খেলাধুলা করিনি, কারণ আমার থেকে উনি অনেক বড়। আমি মনে হয় হয়তো অর্ধেক বয়সে হবে, অর্ধেক না হলেও কম করে আমার থেকে প্রায় 15 বছরের তো কম করে বড় হবে। তো একসাথে স্কুল যাইনি, তবে হ্যাঁ সুখ দুঃখ তো একসাথে আমরা আমাদের পরিবার হিসেবে তো ভাগ করেছি। দেখুন, আমার সামনে যে থাকবে, অবাঞ্ছিত ভাষায় কোনো আক্রমণ করলে স্বাভাবিক ভাষায় সেটাকে আমি এড়িয়ে যাই। আর যুক্তিগতভাবে কিছু বললে, আমার যদি তার বক্তব্য থেকে যদি কিছু শেখার থাকে তো আমি শিখে।
আমি বিরোধী যারা আমার সমালোচনা করে আমি কোনোদিন তাদের বিরুদ্ধে কথা বলি না, বরঞ্চ যুক্তিপূর্ণ সমালোচনা করলে সেই সমালোচনা থেকে আমার কি গেইন করতে পারি ওই জায়গা থেকে সেটা আমি চেষ্টা করি। সুতরাং ভোটের ময়দানে আমার দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বললে আমার রাগ হয়ে যাবে এরকম ব্যাপার নয়। যে কটা যদি যুক্তিসঙ্গত কিছু উত্তর দেওয়া প্রয়োজন বোধ করি উত্তর দেবো, আর নাহলে জানছি যে কথার কোনো নাই সারবত্তা নেই, তাহলে সেটাকে ইগনোর করবো। কিন্তু আপনার কি মনে হয় এই কাসেম সিদ্দিকী তিনি আনিস খানের সময় বলেছিলেন নবান্ন দোষী, নবান্নে যিনি বসে রয়েছেন তার দিকে আঙুল করেছিলেন, হঠাৎ করে কি এমন পরিবর্তন হয়ে গেল যে ওই নবান্নের সেই দলটাকেই তাকে বেছে নিতে হলো? কি মনে হয়? এটা আমি বলতে পারবো না, যিনি চুজ করেছেন, যার কাছে এটা পছন্দ মতো হয়েছে তিনি এটা সঠিক উত্তর দিতে পারবেন। ধরে তো আইএসএফ করছেন, রাজনীতির ময়দানে একেবারে ঘোল আপনি খেয়েছেন, সবটাই বুঝতে পারেন, পারদ কতটা চড়েছে সেটাও আপনি রীতিমতো বুঝতে পারেন, তাও কি মনে হচ্ছে আপনার? কারণ মনের মধ্যে তো ঢুকার মতো আমার অতটা ক্ষমতা হয়ে ওঠেনি, বা আমি চেষ্টাও করিনি যে তার মনের মধ্যে কি চলছে সেটা। কিন্তু সমর্থন করতেন কাসেম সিদ্দিকী, তারপরে আইএসএফ জয়েন করলো না, টিএমসি জয়েন করলো, পাশে বসে ইফতারি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কোথাও গিয়ে একটু দেখুন, এটা হচ্ছে ডেমোক্রেসি। কে কার দলে যাবে, কে কাকে সমর্থন করবে, কে কার হয়ে কথা বলবে, কে কারো সমালোচনা করবে, এটা ডেমোক্রেসি। এখানে আমি বলতে পারবো না। আমি প্রশ্নটি যেটা করেছে আমি আমারও উত্তর দিচ্ছি যে কাসেম ভাইজান কেন একটা সময় মমতা ব্যানার্জির চরম সমালোচক ছিল, তার দলের চরম বিরোধিতা করতে, সে আবার সেই মমতা ব্যানার্জির দলে যুক্ত হলেন, এটা আমার থেকে বেশি ভালো ব্যাখ্যা বিশ্লেষণ কাসেম সিদ্দিকী ভাইজানই করতে পারবে। কিন্তু একটা ভাই যদি টিএমসির সিম্বলে দাঁড়ায়, টিএমসি আমার নজরে একটা দুর্নীতি, চোর, লুটেরা, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী এবং ইসলাম বিদ্বেষী পার্টি। অতএব তার সিম্বলে যেই দাঁড়াক তাকে সমর্থন করা একজন ইসলাম ধর্মের মান্যওয়ালা হিসাবে এবং ভারতের সংবিধান প্রেমিক নাগরিক হিসেবে আমার দ্বারা সম্ভব নয়। যদি রাজনীতির নেতা হিসেবে, দলকে আমি ছাড়লাম, রাজনৈতিক যে দলগুলি রয়েছে রং ছাড়লাম, আমি রাজনৈতিক নেতা হিসেবে যদি নওশাদ সিদ্দিকীকে ছাপিয়ে অল্প দিনের মধ্যে কাসেম সিদ্দিকী বেরিয়ে যায়, খারাপ লাগার জায়গা থাকে কোথাও? কেন খারাপ লাগবে? এই কম্পিটিশানটা তো আমাদের হওয়া দরকার। আমাদের কম্পিটিশান কি হচ্ছে? ও বেড়ে যাচ্ছে, ওকে ধরে টানা হচ্ছে। আমাদের কম্পিটিশান হওয়া দরকার। নওশাদ সিদ্দিকী আইএসএফের পক্ষ থেকে কোনো একটা জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, কোনোকে আটকাতে না, বরঞ্চ ওটাকে করতে দিয়ে আইএসএফ ব্লাড ডোনেশন ক্যাম্প করে যদি 500 ডোনার জোগাড় করে, তৃণমূলের কাজ হবে 1 সপ্তাহের মধ্যে সেখানে তার আশপাশে ব্লাড ডোনেশন ক্যাম্প করে 1000 ডোনার হোক। এই কম্পিটিশন আমাদের আশা ভালো, যে কে আরও ভালো পারফর্ম করতে পারবো, কে আরও ভালো মানুষকে পরিষেবা দিতে পারবে, এই লড়াইটা আমাদের মধ্যে হোক না। তার পরিবর্তে কি হচ্ছে, আইএসএফ ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, ওখানে আটকাও, ওর ব্যানার জ্বালিয়ে দাও, গেটে আগুন লাগিয়ে দাও, ও মাঠ নিয়ে সমস্যা করো, পুলিশকে দিয়ে ডিস্টার্ব করো, গুন্ডামস্তানকে দিয়ে ডিস্টার্ব করো। এই যে কচলাকচলি চলছে, এই যে নোংরামি চলছে, এটা ছাড়া কেউ বড় হবে কেউ ছোট হবে, ও তো সমস্যা নেই। তো তোহা সিদ্দিকীর সাথে কথা হয়, কথা বলবো, দেখুন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, তাতে এটা তো আমি বিশ্বাস করি, এতে আমার কোনো অসুবিধা নাই। যদি আপনাকে লাইমলাইট যদি একটু বেশি পেয়ে যায় কাসেম সিদ্দিকী, তাতেও কি খারাপ লাগবে না? আরে ফুরফুরা শরীফে তো কেউ পাচ্ছে, এর থেকে বড় পাওনা আমাদের কি থাকতে পারে? 26-এর ভোটের পর কাসেম সিদ্দিকীর সাথে কি একসাথে বিধানসভাতে যাবেন নাকি হারিয়ে? না দেখুন, আমি আমার কথা বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনস্থির করে নিয়েছে আমাদের লড়াইটা যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, 4 বছর ধরে মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থেকে মানুষকে যতটা সজাগ করতে পেরেছি, 2021-এর মতো একচেটিয়া ওই বিজেপি চলে আসবে এই ভয় দেখিয়ে তৃণমূল ভোটার লুট করতে পারবে না। একসাথে বিধানসভাতে যাবেন নাকি? দ্বিতীয়টা, হ্যাঁ, যেটা দ্বিতীয় কথা হচ্ছে, পারবে না একচেটিয়া ভোট লুট করতে। লুট হয়েছে তো 2021 সালে, সিএ এনআরসির ভয় দেখিয়ে ভোট লুটেছে। 2026 যে নির্বাচন আসছে, আমি একটা কথা বলতে পারি, আমার সাথে কে যাবে না যাবে বলতে পারবো না, কাসেম সিদ্দিকী যাবে কে অন্য যাবে সে কথা বলবো না, তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খামচিহ্ন ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাচ্ছে, এটাই বলতে পারছি। যে দাঁড়াবে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে হারাবেনই আপনি? স্বাভাবিকভাবে ভাঙনের মানুষ, কাসেম সিদ্দিকী হলেও হারাবেন, মমতা ব্যানার্জি হলেও ভাঙনের মানুষ হারাবে না কাসেম সিদ্দিকী যদি? ওই প্রশ্ন তো আসছে না, আমি তো লড়াইয়ে চাইছি মমতা ব্যানার্জিকে সামনে। সেটা যদি কাসেম সিদ্দিকী হয় তাহলে আমরা বুঝে নেবো যে তাকে হারিয়ে, তৃণমূলের যে দল থেকে দাঁড়াবে তাকে হারিয়ে আপনি বিধানসভাতে যাবেন, একসাথে আর যাবেন না। একসাথে তো যাবে কিভাবে? ভাঙড় থেকে তো একজনই বিধায়ক হয়ে যাবে, সেটা তো খামচিহ্ন যাবে। তো সুতরাং ভাঙড়েই দাঁড়াচ্ছে, খামচিহ্নের কথা বলছি আমি, খামচিহ্নই যাবে ভাঙড় থেকে। তো ভাঙড়ে যদি কাসেম ভাইজান দাঁড়াও তৃণমূল থেকে, বা মমতা ব্যানার্জি দাঁড়াক, বা
সরকার সাহেব দাঁড়াক বা কাইজার সাহেব বা আরাবুল সাহেব বা যে কেউ দাঁড়াক না কেন, ভাঙড়ের মানুষ তাদেরকে হারাবে, খামচিহ্নকে বিধানসভায় পাঠাবে, ভাঙড় থেকে একজনই বিধায়ক যাবে। কোথায় দাঁড়াবেন বলে ঠিক করেছেন, মানে ভিটে মাটিতে নাকি ভাঙড়ে, যেখানে মানুষ 2021-এ ভালোবাসা দিয়েছে? স্বাভাবিকভাবেই তো মানুষের একটা চাহিদা থাকবেই, সেটা আছে, কিন্তু তারপরেও পার্টি যেখানে ডিসাইড করবে। আমরা টেলিস্কোপ নিয়ে বেরিয়েছি একটা প্রশ্নের উত্তর খুঁজতে। অনেকে মনে করছেন ফুরফুরা শরীফের মধ্যে এই যে রাজনৈতিক রং ঢুকে গেছে, টিএমসি সবুজ রং, আপনারা রয়েছেন আইএসএফ, সেখানে কোথাও গিয়ে একটা পরিবারের মধ্যে চিরফাট মানে তৈরি হয়েছে। সত্যি কি সেই ফাটল তৈরি হয়েছে পরিবারের মধ্যে? যদি ধরতো তাহলে তো আমি কাসেমের বিরুদ্ধে অনেক কিছু বলতাম, যদি ধরতো আরও অনেক যারা আছে একে অপরকে অনেক কিছু বলতাম না। আমরা এতটুকু বুঝি, প্রত্যেকে বড় হয়েছে, তার পছন্দ, তার বিবেক আছে, সে বিবেক থেকে সে চলবে। তবে কেউ যদি খারাপটাকে পছন্দ করে, তার থেকে দূরে থাকা পছন্দ করি, তার সমালোচনা, তার নিন্দা করাকে আমরা পছন্দ করি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি সময় পাই না আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার। যখন সেটাও হয়তো কোনো রকমভাবে যাওয়া হয়, আসার পরেই আবার এত অতিথি আসে, সেই অতিথিদের আপ্যায়ন করতে করতেই ব্যস্ত হয়ে যায়। সবার কাছেই যাই, সবাই যার যেটা ভালোবাসার জায়গা আছে। তা আমি বললাম তো, আমি রাত্রিরে ঘরে ঢুকছি, হয়তো নওশাদ দাঁড়িয়ে আছে বাইরে, একটু দেখা হয়, কোথায় গেছলি রে, কী খবর, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যে রাস্তায় আছে ওই রাস্তায় থাকবি, মানুষকে ভালোবাসবি। আমি যাই, চলে গেলাম। না, ওর সাথে আমার দেখা হয় না। আমি বললাম তো, আমি যখন আমার বাড়িতে ঢুকি, সবার এখানে সেপারেট, এটা বিশাল বড় জায়গা, তা সেই জায়গায় আমি যখন আমার বাড়িতে ঢুকি, আমরা দু ভাই এক বাড়িতেই থাকি, তো সেই জায়গায় আমার বাড়ির সামনে যে উঠোন আছে বা আগিনা আছে, সেখানে যখন দেখা হয় তখন সেটাই বলি, ব্যাস এতটুকু। আগে আসতো তো, আগে দেখা হতো, আগে আসতো। যোগদান পরে থেকে মনে হচ্ছে সেও হয়তো ব্যস্ত হয়ে গেছে, কই দেখা সাক্ষাৎ হয়নি। তবে না, খারাপ লাগার কি আছে? এতটুকু বুঝি যে পার্টিটা ইসলামের ক্ষতি করছে, যে পার্টিটা মানুষের ক্ষতি করছে, যে পার্টিটা চুরি, চাকরি চুরি থেকে শুরু করে কিছু বাদ দেয়নি, আমার একটা ভালো ঘরের সন্তান সেই পার্টিতে গেছে, এটা দুঃখ লাগছে, কষ্ট লাগছে, এছাড়া অন্য কিছু না। তার পছন্দ, তার রুচি তার কাছে। তবে আমার ভাই তো একসময় টিএমসিকে চোর বলেছিল, নবান্ন কোম্পানিটা সেটা বলেছিল, তো সেই জায়গায় আমার ভাই গেলেন, এটা খারাপ লাগছে। এবারে কী জন্যে গেছে ও ডিটেলসটা উনি বলতে পারবেন, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারছি না। যে রাজনীতির পারদ মাপতে বাংলাহান টেলিস্কোপ নিয়ে আজকের ফুরফুরা শরীফে এসেছিল, দিন শেষে রাত গড়িয়ে এলো। কাসেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর সাথে কথা বলার পর জানতে পারলাম পরিবারের মধ্যে তাদের যে ফাটল তৈরি হয়েছে এই রাজনীতিক রঙের জন্য, সেই ফাটল জনসমক্ষে তারা সরাসরিভাবে আনতে না চাইলেও রীতিমতো আমাদের ক্যামেরার সামনে তা স্পষ্ট রয়েছে। এবং তহা সিদ্দিকী বারবার করে আমাদের সাক্ষাৎকার দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম সচেতন বার্তা একটা দিয়েছেন। তিনি বলেছেন, ভাঙড়ে কিংবা ক্যানিংয়ে শওকত মোল্লাকে যদি দাঁড় করানো হয়, তিনি কিন্তু তৃণমূলকে সমর্থন করবেন না। এবং সরাসরিভাবে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী তাদের যে ভোট লড়াইয়ের যে ময়দান রয়েছে, সেখানে কাশেম যদি প্রতিদ্বন্দ্বী থাকে পূর্ণরূপে লড়াই করবেন, তারও একটা ইঙ্গিত দিয়েছে। দিন শেষে ভোট হতে এখনও বেশ কিছু সময় বাকি রয়েছে। তার আগে এসআইআর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে রাজ্যে, সেই জটিলতার আবহে সিদ্দিকী পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে এই এসআইআরে। তারা চাইছেন যাতে স্বচ্ছভাবে এসআইআর হয়। যদি স্বচ্ছভাবে এসআইআর না হয়, তারপরেই তারা আন্দোলনে কিংবা পথে নামবে। পরবর্তী যে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলাহান্ট, ফুরফুরা শরীফ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।